হাই, আমি আলামিন। কর্মরত আছি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে সহকারী হিসাবরক্ষক হিসেবে। নবম দশম শ্রেণীর বাচ্চাদের জন্য আমার ধারাবাহিক প্ল্যানের অংশ হিসাবে আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত একটা চ্যাপ্টার। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, এই চ্যাপ্টারে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার আছে। এটা আমরা নর্মালি হিসাব বিজ্ঞান ধরেই অঙ্ক করতে পারলে বা অঙ্ক শিখবো এমন একটা টেন্ডেন্সি কাজ করে। তো সেখানে এই চ্যাপ্টারটা বেশি গুরুত্ব পায় না। তো আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটা সম্পর্কে ডিটেল আলাপ আলোচনা করতে। এখন শুরু করি ক্লাসটা। প্রথম কথা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা বা হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান আসলে একটা তথ্য ব্যবস্থা। এখানে আচ্ছা, একদমই আমরা ধরো যে আমরা কিছু জানি না, আমরা মাত্র দুনিয়াতে আসছি। হিসাব বিজ্ঞান এই শব্দটা শুনলে আমাদের কি মাথায় আসে? নরমালি এটা হিসাব কিতাব করবে, এটাই তো স্বাভাবিক। আমরা এটাই বুঝি যে এটা আসলে হিসাব কিতাব করবে। কি হিসাব কিতাব করবে? অবশ্যই লাভ ক্ষতি হিসাব কিতাব করবে, কত সম্পদ আছে কত দায় আছে এগুলো হিসাব কিতাব করবে। তো কমার্সের দিক থেকে হিসাব বিজ্ঞানকে একটা সুশৃঙ্খলভাবে যদি আমরা সাজাই, এটা একটা তথ্য ব্যবস্থা যার মাধ্যমে প্রতিষ্ঠানে ঘটে যাওয়া অগণিত ঘটনা থেকে আর্থিক লেনদেন সেগুলা শনাক্ত করে, সেই লেনদেনকে হিসাবের নির্দিষ্ট বইয়ে লিপিবদ্ধ করে এবং নির্দিষ্ট সময় শেষে ইন্টারেস্টেড যে পার্টিগুলো আছে সেগুলাকে তথ্য সরবরাহ করে। মোটা দাগে হিসাব বিজ্ঞানের 3টা পয়েন্ট নিয়ে আমরা সংজ্ঞাটা লিখতে পারি। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের না বেসিক কিছু বৈশিষ্ট্য থাকে যেটা দিয়ে ওটাকে আইডেন্টিফাই করা হয়। এখন হিসাব বিজ্ঞানকে আইডেন্টিফাই করতে হলে 3টা জিনিস লাগবে। এই 3টা জিনিস রেখে তুমি তোমার নিজের মনের মতো করে সংজ্ঞা দাঁড় করাইতে পারো। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা যা লেনদেন শনাক্ত করে। তাহলে কি করবে? লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ। লেনদেনকে লিপিবদ্ধ করে মানে লিখবে খাতায়। খাতায় বলতে হিসাবের নির্দিষ্ট ছকে লিখবে। আরেকটা হচ্ছে ফলাফল নিরূপণ। এখন কথা হচ্ছে এই 3টা ব্যাপারকে তুমি রেখে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যেভাবে খুশি দাঁড় করাইতে পারো। তাহলে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি তথ্য ব্যবস্থা যা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া ঘটনা থেকে আর্থিক লেনদেন শনাক্ত করে, হিসাবের নির্দিষ্ট বইয়ে লেনদেন লিপিবদ্ধ করে এবং একটা নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নিরূপণ করে। এই ব্যাপারগুলা যত দিন যাবে না তত এক্সপ্লেইন করব, জাস্ট এটুকু মনে রাখো, এই ব্যাপারগুলোর সব কিছুর আমরা ডিটেইল পরবর্তীতে জানবো। ঠিক আছে? এখন আসি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞান কেন আসলো? হিসাব বিজ্ঞান আসার ফলে কি হলো? হিসাব বিজ্ঞান না থাকলে কি হতো? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের প্রথম উদ্দেশ্যই আমরা যদি বলি তাইলে হচ্ছে আর্থিক যে ব্যাপারগুলা প্রতিষ্ঠানে ঘটে যায় এইটার ঠিকঠাক মতো হিসাব রাখা। এই সেন্স থেকে মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে। এই উদ্দেশ্য প্রয়োজনীয়তা নিয়ে বোর্ড বইয়ে কিছু পয়েন্ট লেখা আছে, ওই পয়েন্টগুলো একটু পড়তে হবে। আমার কাছে তো বই নাই, আমি ওইখানে কি পয়েন্ট আছে সেটা বাদ আমি কিছু বলি। সেটা হচ্ছে প্রতিষ্ঠানের আয় ব্যয় কেমন ঘটছে, সেই আয় ব্যয় বিশ্লেষণ করে মুনাফা হলো নাকি লস হলো এটা নির্ণয় করতে হিসাব বিজ্ঞান। একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তোমার প্রতিষ্ঠানে কত সম্পদ আছে, কত দায় আছে, কত মালিকানা সত্ত্ব আছে, এই ব্যাপারগুলো কি পরিমাণ আছে এটা জানার জন্য হিসাব বিজ্ঞান জরুরি। অর্থাৎ হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এইগুলা, এবং হিসাব বিজ্ঞান থাকাতে বা হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা হিসাবে আমরা এগুলা লিখতে পারি। এরপর হচ্ছে ব্যয়ের পরিমাণ কেমন। দেখো তুমি একটা মাসের শুরু থেকে তুমি যদি হিসাব কিতাব করো যে কত তোমার খরচ হচ্ছে, এই ব্যাপারগুলো তুমি যদি লিখে রাখো, পরবর্তী মাসে গিয়ে তুমি ওইটা দেখবা যে কোন কোন অপ্রয়োজনীয় খাতে তোমার ব্যয় ঘটে গিয়েছে। তো তুমি পরের মাসে ওইগুলা একটু
কন্ট্রোল করার ট্রাই করবা, আওলা ঝাওলা জানি খরচ না হয়। তার মানে হিসাব কিতাব রাখার ফলে ব্যয় কমানো সম্ভব। আর ব্যয় কমানো সম্ভব মানে লাভ সর্বোচ্চ করা যায়। ব্যয় কম মানেই তো লাভটা বেশি হওয়া। এমন কিছু পয়েন্ট আছে উদ্দেশ্য প্রয়োজনীয়তার মধ্যে, এগুলা একটু বই থেকে দেখে নিবা। এখন হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবসা সংগঠন গড়ে ওঠার পর মানুষ মূলত হিসাব কিতাব ফর্মালি রাখা শুরু করে। সেই যে দ্রব্যের বিনিময়ে দ্রব্য, যেটাকে আমরা বলি বাটার সিস্টেম বা বিনিময় প্রথা, সেই সময়ও কিন্তু মানুষ হিসাব রাখতো। বিভিন্ন রশিতে গিট্টু দিয়ে, তারপরে পাহাড়ের গায়ে আঁচড় কেটে বা পশুর ছাল, পশুর চামড়া, এগুলাতে আঁচড় কেটে মানুষ হিসাব রাখতো। তখনকার হিসাব এখনকার মতো সুসংগঠিত ছিল না। কিন্তু যখন ব্যবসা উদ্ভব ঘটলো, তখন থেকেই মানুষ এই হিসাব রাখার প্রয়োজনীয়তা অনুভব করলো। এখন একজন মনীষী, উনি হচ্ছে পাদ্রী ছিলেন, আমাদের হিসাব বিজ্ঞানের ফাদার লুকা প্যাসিওলি। ওনার পুরো নাম হচ্ছে ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি। উনি 1494 সালে একটা বই লিখেন। সেই বইয়ের একটা চ্যাপ্টার ছিল ডাবল এন্ট্রি বা দুতরফা দাখিলা পদ্ধতি বর্তমানে আমরা বলে থাকি। সেই বইটার নাম আমাদেরকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেট প্রপোর্শনালিটি। এটা তোমাদের বইয়ে আছে, বই থেকে দেখে এটা মুখস্থ করে নিবা। ওই বইয়ের একটা চ্যাপ্টার ছিল, সেটার নাম ছিল ডাবল এন্ট্রি সিস্টেম বা ডাবল এন্ট্রি। সেই ডাবল এন্ট্রির উপর বেস করেই আজকের হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠিত। এই কারণে লুকা প্যাসিওলিকে হিসাব বিজ্ঞানের ফাদার বলা হয়। ঠিক আছে, তাহলে উনি এখান থেকে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো হচ্ছে ইতালীয় গণিতবিদ, উনি ছিলেন, পাদ্রী ছিলেন, ধর্মযাজক। পরবর্তীতে উনি এই বইটা লিখেন এবং বইয়ের একটা চ্যাপ্টার ডাবল এন্ট্রি এটা নিয়ে আলোচনা করেন। তার উপর বেস করে আজকের হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠিত, এই কারণে ওনাকে ফাদার বলা হয়। এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট, একটু বই থেকে দেখতে হবে। ক্রমবিকাশ, আস্তে আস্তে হিসাব বিজ্ঞান সেই আগের প্রাচীন ফর্ম থেকে বর্তমান কম্পিউটারাইজড ফর্মে চলে আসছে। ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা, তারপর আর্থিক অবস্থার বিবরণী করা, তারপর হচ্ছে এখন কম্পিউটারে হিসাব কিতাব করা, বা এখন নানা ধরনের প্রোগ্রাম চলে আসছে, সফটওয়্যার চলে আসছে, সেগুলোর মাধ্যমে হিসাব কিতাব করা হয়। এই যে গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে বেতন দেওয়ার জন্য আইবাস সিস্টেম আছে, সেটার মাধ্যমে অটোমেটিক্যালি বেতন ভাতা জেনারেট করা যায়, এই একটা সিস্টেম। তো ক্রমবিকাশ সেই সময় থেকে ধাপে 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 হিসাব বিজ্ঞানের যে ক্রমান্বয়ে পরিবর্তন ঘটেছে, ডেভেলপমেন্ট হয়েছে, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ। ইতিহাস বলতে গেলে তো ইতিহাস আসলে প্রচুর। হিসাব বিজ্ঞানের ইতিহাস বলি বা ব্যবসায়ের ইতিহাস বলি, এগুলা অনেক ডিটেল আলাপ আলোচনা, জাস্ট এটুকু মনে রাখলেই হচ্ছে এখান থেকে। এরপর হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী। একটা কথা বলো, ধরো তুমি এসএসসি পরীক্ষা দিবা, তোমার এসএসসি পরীক্ষায় তুমি রেজাল্ট ভালো করো বা খারাপ করো, এইটার উপর কে কে তোমার এই রেজাল্টটা জানতে আগ্রহী? আসলে প্রথম কথা হচ্ছে তোমার পাশের বাসার আন্টি, পাশের বাসার আন্টি তোমার রেজাল্ট জানার জন্য অত্যন্ত আগ্রহী। তো হিসাব বিজ্ঞানে আমার মানে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা জানছি যে লাভ হলো না লস হলো, এইটা জানতে কারা আগ্রহী, তাদেরকে বলা হয় স্টেক হোল্ডার। সেই তারাই হচ্ছে আদার্স পার্টি, যারা আমার ব্যবসায় লাভ হচ্ছে না লস হচ্ছে এইটা জানতে খুবই আগ্রহী। এই কারণে এই এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। হিসাব তথ্যের ব্যবহারকারী, হিসাব তথ্যের ব্যবহারকারী অর্থাৎ হিসাব, যে আমি শুরুতে বলছিলাম যে হিসাব বিজ্ঞান একটা তথ্য ব্যবস্থা, এটা নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নিরূপণ করে এবং ইন্টারেস্টেড যে ইউজারগুলো আছে বা পার্টিগুলো আছে তাদেরকে তথ্য সরবরাহ করে থাকে। এখন এই তথ্যের ব্যবহারকারী কারা, এটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক হচ্ছে অভ্যন্তরীণ, মানে প্রতিষ্ঠানের ভিতরের মানুষজন, আর একটা হচ্ছে বাহ্যিক। এখন অভ্যন্তরীণ বলতে প্রতিষ্ঠানের ভিতরের কারা, প্রতিষ্ঠানের মালিক আর ম্যানেজার, আর প্রতিষ্ঠানের শ্রমিকরাও কাজ করতে পারে। তারাও জানতে চায় যে প্রতিষ্ঠানকে লাভ হলো না লস হলো। কারণ কি, লাভ হলে তাদের বেতন হবে, লস হলে তাদের বেতন দেখা যাচ্ছে ডিলে হইতে পারে, তাদের বেতন না হতে পারে। এটা তার মানে তারাও ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চলছে এটার উপর
তাদের একটা ইন্টারেস্ট থাকে। এই কারণে বলা হচ্ছে যে হিসাব তথ্যের ব্যবহারকারীগুলা অভ্যন্তরীণ হচ্ছে মালিক ও ব্যবস্থাপক, মালিক ম্যানেজার আর কি, মালিক ও ব্যবস্থাপক। আর এরা ছাড়া যারা আছে সবাই বাহ্যিক ব্যবহারকারী। আর কে কে হতে পারে? তোমাকে যে লোন দিয়েছিল, অর্থাৎ তোমার পাওনাদার তোমাকে লোন দিয়েছিল ব্যবসা করার জন্য। এখন তুমি ব্যবসা করতেছো নাকি তোমার ব্যবসা আকাশে উঠে গেল, লসের উপরে লস খাইতেছো, এটা তোমার পাওনাদার জানতে চাইবে না? কারণ তোমার লাভ হলে তবেই না তুমি তার টাকা শোধ করবা, তাহলে পাওনাদার। তারপর হচ্ছে তোমার কম্পিটিটর, যারা প্রতিযোগী, তারা তোমার ফলাফল জানতে খুবই আগ্রহী, কারণ তুমি কেমন করতেছো তার উপর ডিপেন্ড করবে তাদের ব্যবসা কেমন চলতেছে। তার মানে প্রতিযোগী, এটা আর একটা বাহ্যিক ব্যবহারকারী। এবার সরকার, সরকার কেন জানতে চায় যে তুমি লাভ করতেছো না লস করতেছো? তুমি লাভ করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিবা, তুমি ভালো করলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, গভর্নমেন্টের হেল্প হবে, আর গভর্নমেন্ট তোমার থেকে ট্যাক্স ভ্যাট নিবে। এই কারণে গভর্নমেন্টও তোমার প্রতিষ্ঠান কেমন চলতেছে সেটা জানতে চায়। তার মানে হিসাব তথ্যের ব্যবহারকারীদের মধ্যে আমরা দেখলাম অভ্যন্তরীণ আছে মালিক ব্যবস্থাপক, আর ওরা ছাড়া বাকি যারা আছে সবাই বাহ্যিক। এর মধ্যে কারা আছে? সরকার আছে, প্রতিযোগী প্রতিষ্ঠান আছে, পাওনাদার আছে, শ্রমিক আছে, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের পার্টি। এই ছিল হিসাব তথ্যের ব্যবহারকারী। এরপর আসি পরিবেশের সাথে আমাদের হিসাব বিজ্ঞান কিভাবে সম্পর্কিত, বা হিসাব বিজ্ঞান পরিবেশের উপর কিভাবে প্রভাব ফেলে। পরিবেশের উপর প্রভাব, হিসাব বিজ্ঞানের প্রভাব। দেখো, আধুনিক বিজনেস ওয়ার্ল্ডে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে সমাজের প্রতি তোমার কিছু দায়বদ্ধতা থাকে। তুমি ব্যবসা করতেছো, ভালো কথা, তুমি ব্যবসা করো, সমাজের প্রতি, পরিবেশের প্রতি, সমাজের মানুষের প্রতি কিছু তোমার দায়বদ্ধতা থাকে, সেগুলা তোমাকে মেনে চলতে হয়। এখন তারই একটা অংশ হিসাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলা পরিবেশ সংরক্ষণে বা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বা পরিবেশকে সাস্টেইনেবল করতে, যে এখন তো পরিবেশ দূষণ বা এই টাইপের জিনিসপত্র নিয়ে খুবই আলাপ আলোচনা হয়, তো ব্যবসা প্রতিষ্ঠানগুলোও এটাকে কাজে লাগাচ্ছে। তো আমরা দেখতে পারি হিসাব রাখার ফলে যে একটা প্রতিষ্ঠান পরিবেশ সংরক্ষণের জন্য বা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করছে, বা তারা কি পরিমাণ ইনিশিয়েটিভ নিচ্ছে, এটা আমরা জানতে পারি হিসাব কিতাব রাখার ফলে। যেমন ধরো যে অমুক ব্যাংক কিছু গাছ লাগিয়ে দিল, একটা পার্ক করে দিল, বা সামাজিক বনায়ন করে দিল, পরিবেশের জন্য কিছু করলো, এটা তাদের হিসাবভুক্ত থাকলো। তো আমরা ওইটা দেখে জানতে পারি যে তারা পরিবেশের জন্য কি পরিমাণ কাজ করতেছে। তাহলে পরিবেশের সাথে হিসাবের সম্পর্ক এমন। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকগুলা প্রতিষ্ঠানকে লোন দেয়, এটাকে গ্রিন লোন বলা হয়, গ্রিন ফাইন্যান্স বলা হয়, যে তারা পরিবেশের জন্য সাস্টেইনেবল বা পরিবেশের জন্য ভালো এমন যদি কাজ করে থাকে বা এমন কাজ করার জন্য লোন নিতে চায়, তাহলে তাদেরকে দেখা যাচ্ছে ইনসেন্টিভ দেওয়া হয় বা তাদের ইন্টারেস্ট রেট একটু কমিয়ে দেওয়া হয়। বা কিছু ব্যাংক শুধু ওই সেগমেন্টগুলোতেই ইনভেস্ট করে, অন্য কোথাও লোন দেয় না। তো এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সাথে পরিবেশের একটা কানেকশন। ঠিক আছে, এরপর আমরা দেখি মূল্যবোধ সৃষ্টি ও জবাবদিহিতা হিসাব বিজ্ঞান কিভাবে হেল্প করে। দেখো, তোমার একটা চাকর, সরি এই টার্মটা একটু হয়ে যায়, ধরো তোমার একজন সহায়ক আছে, তোমার কাজকর্ম করে দেয়, তুমি তাকে টাকা পয়সা দাও, সে তোমার কেনাকাটা করে নিয়ে আসে। এখন তুমি যদি হিসাব কিতাব না রাখো, তাইলে ও জালিয়াতি করবে। ও দেখা যাচ্ছে বাজারে গিয়ে তোমার কেনাকাটা করবে 100 টাকা, আর সে 150 টাকা লিখে রাখবে। এখন কথা হচ্ছে, তুমি যদি ঠিকঠাক মতো হিসাব রাখো, তাইলে তার এই জালিয়াতিটা উদ্ঘাটন করা সম্ভব, এবং সে তার মধ্যে অটোমেটিক্যালি মোরালিটি গ্রো করবে যে না, এটা করা যাবে না, এটা করলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে যদি হিসাব রাখা হয় ঠিকঠাক মতো, তাহলে মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখা সম্ভব, বা মানুষের মধ্যে যে জালিয়াতি করার টেন্ডেন্সি। আচ্ছা, মূল্যবোধ এই শব্দটা একটু বলি। মূল্যবোধ হচ্ছে, ব্যবসায় উদ্যোগ বই আছে, মূল্যবোধ হচ্ছে যেসব আচার আচরণ আমাদের সমাজ অনুকরণীয়
মনে করে বা আমাদের সমাজে পারমিটেড এমন আচরণগুলোকে মূল্যবোধ বলে। এটা বলা যায় মানব আচরণের মানদণ্ড, আমরা কেমন আচার আচরণ করব সেটার একটা স্ট্যান্ডার্ড। যদি এটা সোসাইটি টু সোসাইটি ভ্যারি করে, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, আমাদের দেশে একরকম অন্য দেশে আরেক রকম হতেই পারে। তো যাক, কোনো দেশই আসলে খারাপ কোনো কিছু পারমিট করে না, হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু খারাপ কোনো কিছু কোনো দেশ বা কোনো ধর্ম পারমিট করে না। এখন এই মানুষের মধ্যে সততা, মানুষের মধ্যে জালিয়াতি না করার প্রবণতা, এই ব্যাপারগুলা গ্রো করে এই হিসাব রাখার মাধ্যমে। আর জবাবদিহিতা, মানে আমি কাউকে টাকা দিলাম কিছু করার জন্যে, সে ওইটা কি পরিমাণ খরচা করলো এটার আমি হিসাব কিতাব নিলাম না তার থেকে, এটা জবাবদিহিতা থাকলো না। আমি একজনকে 1000 টাকা দিয়ে বাজারে পাঠাইলাম, আসার পরে তার থেকে হিসাব নিলাম, সে আমাকে হিসাব বুঝিয়ে দিল, এই যে জবাবদিহি। তো হিসাব রাখার ফলে, হিসাব বিজ্ঞানের ফলে এই জিনিসটা ক্রিয়েট হয় অর্গানাইজেশনে। আমরা সহকারী হিসাব রক্ষক যারা আছি, প্রতিষ্ঠানের কেনাকাটা থেকে শুরু করে প্রতিষ্ঠানের যাবতীয় খরচাপাতি এগুলো আমাদের হাত দিয়ে হয়ে থাকে। তো এগুলো আমরা আমাদের যত টাকা আমরা তুলছি, যত টাকা উঠাই নিয়ে আসছি, সেটার খরচ, তার বিপরীতে কত টাকা খরচ হচ্ছে, কি পারপাজে খরচ হচ্ছে, এই ব্যাপারগুলো সব শো করতে হয়। তো এই যে জবাবদিহিতা, হিসাব বিজ্ঞান এই জবাবদিহিতাটা ক্রিয়েট করে। তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, থিওরিটিক্যাল চ্যাপ্টার। অনেক সময় মনে হয় যে না, এটার কোনো গুরুত্ব নাই, কিন্তু না, এটা মূলত বেসমেন্ট, হিসাব বিজ্ঞানের বেসমেন্ট। তো এইগুলা অফলাইন ক্লাস হইলে আরও বেশি আলাপ আলোচনা করার সুযোগ ছিল, কিন্তু অনলাইনে যেহেতু হলো না, পরবর্তী ক্লাসগুলোতে এগুলো সবগুলো ডিটেল আলাপ আলোচনা হবে, ভয় পাওয়ার কিছু নাই। যে টার্মটা দুর্বোধ্য লাগছে ওগুলো নিয়ে ভয়ের কিছু নাই, সামনের ক্লাসগুলোতে এগুলো নিয়ে ডিটেল আলাপ আলোচনা হবে। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।